গত ৩ দশকের বিরল সূর্যগ্রহণে অগ্নিবলয়ের সাক্ষী হলো ইউরোপের লাখ লাখ মানুষ। দুর্লভ এ ঘটনা ছাড়াও পৃথিবীর রহস্যময়, অদ্ভুত ও কল্পনাকে সত্যি করার অবিশ্বাস্য গল্প নিয়ে আমাদের আয়োজন বিচিত্র পৃথিবী। আমি শাহিনুর সরকার, সবাইকে স্বাগত জানাচ্ছি। দুপুরের আকাশ, সূর্য আছে, চাঁদও আছে, তারপরও কয়েক মিনিটের জন্য অন্ধকার হয়ে গেল পৃথিবী। কোনো জাদু নয় কোনো রহস্য, মহাকাশের এক নিখুঁত হিসেবেই ঘটে এমন দৃশ্য। গেল বুধবার ইউরোপের আকাশে ঠিক এমনই এক মহাজাগতিক নাটকের মঞ্চায়ন হয়েছে। চাঁদের ছায়া যখন পৃথিবীর উপর পড়ে এবং সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে আটকে যায়, তখনই ঘটে সূর্যগ্রহণ। গেল বুধবারের ঘটনাটি ছিল পূর্ণ সূর্যগ্রহণ, যেখানে কয়েকটি নির্দিষ্ট অঞ্চল থেকে চাঁদ পুরো সূর্যকে ঢেকে দেয়। সূর্যগ্রহণ প্রধানত ৩ ধরনের হয়ে থাকে: পূর্ণ, আংশিক এবং বলয়গ্রাস সূর্যগ্রহণ। পূর্ণ গ্রহণে চাঁদ পুরো সূর্যকে ঢেকে দেয়, আংশিক গ্রহণে সূর্যের কেবল একটি অংশ ঢাকা পড়ে, আর বলয়গ্রাস গ্রহণে চাঁদের চারপাশে সূর্যের উজ্জ্বল একটি বলয় দেখা যায়। এছাড়া বিশেষ পরিস্থিতিতে দেখা দিতে পারে হাইব্রিড গ্রহণ, যা একই গ্রহণ পথের বিভিন্ন স্থান থেকে পূর্ণ কিংবা বলয়গ্রাস দুইভাবেই দেখা যেতে পারে। তবে মজার বিষয় হলো, সূর্যগ্রহণ পৃথিবীতে একেবারে বিরল কোনো ঘটনা নয়। প্রতি বছরই পৃথিবীর কোথাও না কোথাও কয়েকবার এমন ঘটনা ঘটে। দুর্লভ ঘটনা তখনই হয় যখন একটি নির্দিষ্ট স্থান থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। কারণ পূর্ণগ্রহণের ছায়াপথ পৃথিবীর ওপর তুলনামূলকভাবে খুব সরু, তাই কোনো একটি জায়গায় এমন দৃশ্যের জন্য অপেক্ষা হতে পারে বহু দশক, এমনকি শতাব্দীও। ১২ আগস্টের পূর্ণগ্রহণের পথ ছুটে গেছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগর এবং স্পেনের ওপর দিয়ে। পর্তুগালের একটি ছোট অংশেও পূর্ণগ্রহণ দেখা গেছে। ইউরোপের আরও বিস্তৃত এলাকায় দেখা গেছে আংশিক গ্রহণ। আইসল্যান্ডে এ পূর্ণ সূর্যগ্রহণ ছিল বিশেষ ঘটনা। দেশটিতে এর আগে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ১৯৫৪ সালে, অর্থাৎ প্রায় ৭২ বছর পর আবারও আকাশে ফেরে মহাজাগতিক এ দৃশ্য। স্পেনে সবশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায় ১৯০৫ সালে, অর্থাৎ এক শতাব্দীরও বেশি সময় পর দেশটির আকাশে আবারও দিনের আলো কয়েক মিনিটের জন্য হারিয়ে যায়। আর এই দৃশ্য দেখতে আইসল্যান্ড, স্পেন সহ বিভিন্ন দেশে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। কেউ ক্যামেরা হাতে, কেউ বিশেষ গ্রহণ চশমায় চোখ রেখে অপেক্ষায় ছিলেন সেই কয়েক মিনিটের জন্য। এই মহাজাগতিক অপেক্ষার এখানেই শেষ নয়। ২০২৬ সালের এই পূর্ণগ্রহণের পর পৃথিবীর অন্য প্রান্তে আবারও পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২ আগস্ট ২০২৭ সালে, অর্থাৎ মহাকাশের ক্যালেন্ডারে পরের বড় আয়োজনের জন্য অপেক্ষা মাত্র ১ বছর। ইউরোপের মূল ভূখণ্ডের জন্য ঘটনাটি বিশেষ। ১৯৯৯ সালের পর প্রথমবার পূর্ণ সূর্যগ্রহণের ছায়া পড়ে ইউরোপের কিছু অংশে। বিপরীতে যুক্তরাজ্যের অনেক এলাকায় সূর্যের ৯০%-এরও বেশি ঢেকে গেলেও সেখানে পূর্ণগ্রহণ দেখা যায়নি। ব্রিটিশ দ্বীপপুঞ্জে পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২০৯০ সাল পর্যন্ত। সূর্যগ্রহণ শুধু একটি জ্যোতির্বিজ্ঞানের ঘটনা নয়, এটি সময়, ছায়া আর মহাকাশের এক বিরল মিলন। পৃথিবীর কোথাও এ দৃশ্য ফিরবে খুব শিগগিরই, কোথাও আবার বহু দশকের অপেক্ষা। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘুটঘুটে অন্ধকার আর পিনপতন নীরবতার মাঝে টেক্সাসের মরুভূমির দিগন্তে হঠাৎ করে জেগে ওঠে এক রহস্যময় আলো। ধবধবে সাদা, ভুতুড়ে নীল, রক্তিম হলুদ কিংবা লাল আভায় ধরা দিচ্ছে সে আলো। বিজ্ঞান একে গ্যাসীয় বিক্রিয়া বলে উড়িয়ে দিতে চাইলেও রহস্যময় এসব গোলক দেখে গা ছমছম করে ওঠে যে কারো। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ছোট্ট মরুভূমির শহর মারফা। জনসংখ্যা মোটে ১৮০০ জনের মতো হলেও এই নির্জন জনপদকে ঘিরেই রয়েছে পৃথিবীর অন্যতম রোমহর্ষক ও অমীমাংসিত এক রহস্য। দিনের আলোয় শান্ত মরুভূমি হলেও রাত নামলেই রূপ পাল্টে যায় মারফার। দিগন্তের ওপারে হঠাৎ করেই জাদুকরী ভঙ্গিতে জ্বলে ওঠে অদ্ভুত সব আলোর বল। শত বছর ধরে মারফা লাইটস মানুষের মনে ভয় আর বিস্ময়ের জন্ম দিয়ে আসছে। স্থানীয় বাসিন্দারা যুগ যুগ ধরে বিশ্বাস করে আসছিলেন এগুলো বুঝি আকাশ থেকে খসে পড়া তারা।
1883 সালের এক সন্ধ্যায় এক রাখাল যখন প্রথম এই আলোর বল দেখতে পান, তিনিও ভেবেছিলেন কোনো যাযাবর আদিবাসীর ক্যাম্প ফায়ার বুঝি। কিন্তু পরদিন সকালে সেই মরুভূমির বালুচরে গিয়ে কোনো ক্যাম্পের চিহ্নই পাওয়া যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খোদ মার্কিন বিমান বাহিনীর পাইলটেরাও আকাশ থেকে এই রহস্যের উৎস খুঁজতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরেছিলেন। প্যারালাল ইউনিভার্স, ভিন গ্রহের মহাকাশচারী কিংবা অভিশপ্ত আত্মাদের আনাগোনা, এমন হাজারো রোমাঞ্চকর গল্প ছড়িয়ে আছে মারফাকে ঘিরে। বিজ্ঞানীরা অবশ্য এসব অলৌকিক গল্প মানতে নারাজ। তাদের মতে এটি মরুভূমির ভিন্ন তাপমাত্রার বায়ুম্বরের এক ভয়ঙ্কর খেলা, যাকে ফাটা মর্গানা বা সুপেরিয়র মিরাজ বলা হয়। কখনো কখনো গরম আর ঠান্ডা বাতাসের লুকোচুরিতে চোখের সামনে এমন সব বিভ্রম তৈরি হয় যা অবাস্তবকে সত্যি বলে মনে করায়। কেউ কেউ আবার একে ভূগর্ভস্থ মিথেন গ্যাস বা জলাভূমির উইল ও দ্য উইম্পের সঙ্গে তুলনা করেছেন। আবার অনেকের দাবি মরুভূমির গভীরের পাথরের ভেতরে তৈরি হওয়া অজানা বিদ্যুৎই এই আলোর জন্ম দেয়। তবে বিজ্ঞান যতই একে অপটিক্যাল ইলিউশন বা গ্যাসীয় বিক্রিয়া বলে উড়িয়ে দিতে চাক না কেন, রাতের মরুভূমির বুক চিরা যখন এই রহস্যময় গোলকগুলো হঠাৎ ভেসে ওঠে, তখন গা ছমছম করে ওঠে যে কারো। জান্নাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। আপনি কি জেনে শুনে কোনো ভুতুড়ে বাড়ি কিনতে চান, কিংবা যেখানে খুন, আত্মহত্যা কিংবা একাকী মৃত্যুর মতো ঘটনা ঘটেছে? শুনতে অদ্ভুত মনে হলেও জাপানে ইদানিং এ ধরনের বাড়ির চাহিদা তুঙ্গে। এসব বাড়ি পুনরায় বিক্রি করে লাভবানও হচ্ছেন অনেকে। জাপানের বুকে এক অদ্ভুত আর রহস্যময় চিত্র, যে বাড়িগুলোতে একসময় নৃশংস খুন, আত্মহত্যা কিংবা নিঃসঙ্গ মৃত্যু ঘটেছে। মানুষ যেখানে পা রাখতেই আটকে উঠত। জাপানি ভাষায় জিকোবুক্কেন নামে পরিচিত সেই ভুতুড়ে বাড়িগুলোর চাহিদা এখন তুঙ্গে। কিন্তু কেন, কি কারণেই বা মানুষ ভয়কে দূরে ঠেলে দিচ্ছে? এক দশকের বেশি সময় ধরে একের পর এক অভিশপ্ত বাড়িতে বাস করছেন কৌতুক অভিনেতা মাতসুবারা তানিশি। রহস্যের খোঁজে থাকা তানিশি কোনো ভূত না দেখলেও স্বীকার করেছেন মানসিক চাপের কথা। অন্যদিকে ভয় থাকলেও কৌতূহল সামলাতে না পেরে ওশিমা তেরুর মানচিত্র ভিত্তিক ওয়েবসাইটে নজর রাখছেন গৃহপরিচারিকা কোবায়াশি ইয়োকোর মতো অনেকেই। এসব অভিজ্ঞতার পরও দেশটির মানুষের এখন আগ্রহ বাড়ছে ভুতুড়ে বাড়ির দিকে। তবে আসল রহস্য লুকিয়ে আছে হু হু করে বাড়তে থাকা আকাশচুম্বী আবাসন খরচে। মধ্য টোকিওতে স্টুডিও অ্যাপার্টমেন্টের ভাড়া রেকর্ড গড়ছে মাসের পর মাস। ফলে ভীতি দূর করে বাজার মূল্যের চেয়ে 10 থেকে 50% ছাড়ে পাওয়া এইসব বাড়িকেই বেছে নিচ্ছেন জাপানের বাসিন্দারা। আইন অনুযায়ী 3 বছর পর মৃত্যুর তথ্য প্রকাশের বাধ্যবাধকতাও থাকে না। ফলে কম দামে বাড়ি কিনে পরবর্তীতে বাজার মূল্যে বিক্রির সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। 2025 সালে 20,000-এরও বেশি একাকী মৃত্যুর রেকর্ড থাকা জাপান এখন এক ধর্মীয় বিশ্বাস আর বাস্তবতার দ্বন্দ্বে। সব মিলিয়ে অলৌকিকতার ভয়কে ছাপিয়ে এখন জাপানে সস্তার এই জিকোবুক্কেন বা দুর্ঘটনা কবলিত বাড়ি হয়ে উঠেছে বাস্তবসম্মত পছন্দ। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। 26 বছর ধরে একটি রক্তাক্ত ঘরের ভাড়া গুনেছেন এক স্বামী, শুধু স্ত্রী হত্যার রহস্য উদ্ঘাটনের আশায়। 1999 সালে জাপানের নাগোয়ায় খুন হন নামিকো তাকাবা। বছরের পর বছর তদন্ত থমকে থাকলেও হাল ছাড়েননি তার স্বামী। বিজ্ঞানের অগ্রগতিতেই খুলে দিয়েছে সেই রহস্যের জট। ভালোবাসা আর ন্যায় বিচারের অপেক্ষায় একজন মানুষ কতটা দূরে যেতে পারেন? জাপানের নাগোয়া শহরের এক স্বামীর গল্প যেন সেই প্রশ্নেরই অবিশ্বাস্য উত্তর। স্ত্রী হত্যার শিকার হলেও দীর্ঘ 26 বছর ধরে একটি খালি বাড়ির ভাড়া দিয়ে গেছেন তিনি। উদ্দেশ্য একটাই, অপরাধের আলামত যেন নষ্ট না হয়, আর একদিন আধুনিক প্রযুক্তির সাহায্যে যেন বেরিয়ে আসে সত্য। 1999 সাল জাপানের নাগোয়া শহরের একটি ভাড়া বাড়িতে নির্মমভাবে খুন হন নামিকো তাকাবা। সেই সময় বাড়িতে ছিলেন না তার স্বামী সাতোরু তাকাবা, তবে উপস্থিত ছিল তাদের ছোট সন্তান। ভয়াবহ সেই ঘটনায় নামিকোর শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেলেও শিশুটির গায়ে কোনো আঘাত ছিল না।
তদন্ত শুরু করে পুলিশ, কিন্তু সে সময় পর্যাপ্ত প্রমাণ ও আধুনিক ফরেনসিক প্রযুক্তির সীমাবদ্ধতায় হত্যাকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি। ধীরে ধীরে মামলাটি পরিণত হয় কোল্ড কেসে। তবে হাল ছাড়েননি স্বামী, চেয়েছিলেন ঘটনাস্থলে হত্যার আলামত যেন কোনোভাবেই নষ্ট না হয়। তাই বাড়িটি পরিষ্কার কিংবা ছেড়ে না দিয়ে বছরের পর বছর ধরে ভাড়া পরিশোধ করে যেতে থাকলেন। দিন পেরিয়ে বছর, ছাড়িয়ে যায় 2 দশক, কিন্তু ন্যায় বিচারের অপেক্ষা থামেনি। সিলগালা ওই বাড়ির অপরাধী স্থল, রক্তের দাগ, ঘরের জিনিসপত্র অক্ষত রাখা হয় হত্যার সময়ের সব চিহ্ন, যেন টাইম মেশিন দিয়ে সময়কে থামিয়ে দেয়া হয়। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়। আধুনিক ফরেনসিক প্রযুক্তির সহায়তায় পুরনো ঘটনাস্থল থেকে নতুন করে নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় এমন একটি ডিএনএ পাওয়া যায় যা নিহত নারী বা তার পরিবারের কারোর সঙ্গে মিলছে না। সেই সূত্র ধরেই তদন্তকারীদের সন্দেহ গিয়ে পড়ে কুমিকো ইয়াসুফুকুর উপর, যিনি সাতোরুর শৈশবের পরিচিত ছিলেন। তদন্তে জানা যায়, স্কুল জীবনে ইয়াসুফুকুর সাতোরুর প্রতি একতরফা ভালো লাগা ছিল। একসময় তিনি চকলেট ও চিঠি দিয়ে নিজের অনুভূতি জানিয়েছিলেন, তবে সাতোরু তা প্রত্যাখ্যান করেন। পরে তাদের যোগাযোগও প্রায় বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে পাওয়া নমুনার সঙ্গে ইয়াসুফুকুর ডিএনএ মিলে যায়। এক পর্যায়ে গ্রেফতার হন। পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, বছরের পর বছর এই মামলার খবর তাকে আতঙ্কিত করত। প্রতি বছর হত্যার দিনটি এলেই তার উদ্বেগ বাড়ত। পরে তিনি নামিকোর কাছে ক্ষমা চাইতে চান বলেও জানান। 26 বছরের সে ঘরের ভাড়া বাবদ সাতোরুর খরচ হয়েছে প্রায় $1,45,000। অর্থ, সময় আর অপেক্ষার এই দীর্ঘ হিসাব শেষ পর্যন্ত যেন একটা কথাই বলে, কখনো কখনো সত্যের জন্য শুধু ধৈর্য নয়, প্রমাণও প্রয়োজন। রুবায়েত তানজুম, নিউজ ডেস্ক, দেশ টিভি। নিচে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আরও একবার স্বাগত বিচিত্র পৃথিবী অনুষ্ঠানে। ভাবুন তো, হঠাৎ করেই বিশাল এক তিমি আপনাকে গিলে ফেললো। শুনতে সিনেমার গল্প মনে হলেও এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে চিলিতে। কায়াক চালাতে গিয়ে মুহূর্তেই তিমির শিকারে পরিণত হয় এক তরুণ। অবিশ্বাস্যভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই আবার তাকে ছেড়েও দেয় তিমিটি। পুরো ঘটনাই ধরা পড়েছে ক্যামেরায়। এ যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। চিলির প্যাটাগোনিয়ার ঠান্ডা সমুদ্রে কায়াক চালাচ্ছিলেন 24 বছর বয়সী তরুণ অ্যাড্রিয়ান সিমানকাস। হঠাৎ পানির নিচ থেকে ভেসে ওঠে বিশাল এক হ্যামবাক তিমি। কিছু বুঝে ওঠার আগেই তিমির বিশাল মুখের ভেতর চলে যায় অ্যাড্রিয়ান। কয়েক সেকেন্ডের জন্য চারদিকে শুধু অন্ধকার হয়ে যায়। ভেবেছিলেন এই বুঝি জীবনের ইতি ঘটল। তবে অবিশ্বাস্যভাবে কয়েক সেকেন্ড পরই তিমিটি অ্যাড্রিয়ানকে অক্ষত অবস্থায় পেট থেকে বের করে দেয়। লাইফ জ্যাকেট পরা থাকায় তিনি ভেসে থাকে এবং নিরাপদে বাবার কাছে ফিরে আসেন। আর এই রুদ্ধশ্বাস মুহূর্ত ধরা পড়ে তার বাবার ক্যামেরায়। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। হ্যামবাক তিমি মানুষ শিকার করে না। তারা মুখ বড় করে ছোট মাছ গিলে খাওয়ার সময় দুর্ঘটনাবশত মানুষ বা ছোট নৌযান মুখে চলে আসতে পারে। তবে তাদের গলা এতটাই সরু যে একজন পূর্ণবয়স্ক মানুষকে গিলে ফেলা সম্ভব নয়। তাই তিমিটি দ্রুতই তাকে বাইরে বের করে দেয়। জাহানারা ভুইয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাপানের একটি রেল স্টেশনের স্টেশন মাস্টার বিড়াল। স্থানীয় অর্থনীতিতে যার অবদান 1.1 বিলিয়ন ইয়েন। ছোট্ট এই ক্যালিকো বিড়ালের নাম তামা। ওয়াকায়ামা শহরের একসময়ে প্রায় বন্ধ হয়ে যাওয়া স্টেশনটিতে প্রাণ ফিরিয়ে এনেছিল বিড়ালটি। বাদামি, সাদা আর কালো রঙের মিশেলে এক বিড়াল। শান্ত চেহারা আর মিষ্টি স্বভাবের এ বিড়াল কোনো সাধারণ বিড়াল নয়। জাপানের রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার এ বিড়াল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অবিশ্বাস্য এ ঘটনা জাপানের ওয়াকায়ামা শহরের কিশি স্টেশনে। গল্পের শুরু হয়েছিল 1990-এর দশকের শেষের দিকে।
তামা নামের একটি ছোট্ট ক্যালিকো বিড়াল কিসি স্টেশনের কাছেই বাস করত। এর সুন্দর চেহারা আর ছবি তোলার আকর্ষণীয় ভঙ্গির কারণে দ্রুত যাত্রীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। ভালোবেসে তামাকে কিসি স্টেশন মাস্টার বলে ডাকতে শুরু করে। 2000 সালের মাঝামাঝি সময়ে কিসি স্টেশনে যাত্রী সংখ্যা কমে যায়। আর্থিক সমস্যার কারণে গ্রামীণ এই রেল লাইনটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় এবং অবশেষে 2006 সালে লাইনটির 14টি স্টেশন কর্মীশূন্য করে দেয়া হয়। এখানে ঘুরে যায় ঘটনার মোড়। কিসি স্টেশনের কাছে একটি দোকানের মালিক ছিলেন তামার অভিভাবক। তিনি অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু পেছনে ফেলে যান তামাকে। ওয়াকায়ামা ইলেকট্রিক রেলওয়ে প্রেসিডেন্ট মিৎসুনোবু কোজিমা দায়িত্ব নেন তামার। দত্তক নেয়ার পরপরই কোজিমা তার ছোট্ট বিড়ালের জন্য বিশেষ স্টেশন মাস্টারের টুপি তৈরি করেন। 2007 সালের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে তামাকে কিসি স্টেশন মাস্টার হিসেবে নামকরণ করেন। এভাবেই জাপানের প্রথম বিড়াল হিসেবে স্টেশন মাস্টার হয়ে ওঠে তামা। সময়ের সঙ্গে তামা রেলওয়ে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি পায়। প্রচার ও গণমাধ্যমের প্রতিবেদনে তামার উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। তামার জন্য ছিল রেলওয়ে স্টেশনের ভেতরে অফিস। যাত্রীদের সংস্পর্শে আসা তামা কখনো টিকিট গেটের পাশে টেবিলের উপর থেকে, আবার কখনো তার অফিসের কাছের জানালার পেছন থেকে যাত্রীদের অভিবাদন জানাতো। আর অফিসটি ছিল একটি টিকিট বুথ, যেখানে খাবার রাখার পাত্র ও বিছানা ছিল। বেতনের পরিবর্তে তামা পেত বিড়ালের খাবার। এক সময়ে প্রায় বন্ধ হয়ে যাওয়া স্টেশন তামার কারণে আবারও প্রাণবন্ত হয়ে ওঠে। পর্যটকদের ঢল নামায় প্রথম মাসে যাত্রী সংখ্যা 17% বেড়ে যায়। গবেষণা বলছে স্টেশনে তামার শান্ত উপস্থিতি 2007 সালে প্রত্যাশার চেয়ে আনুমানিক 55,000-এর বেশি যাত্রী আকর্ষণ করে এবং 2007 থেকে 2015 সাল পর্যন্ত স্থানীয় অর্থনীতিতে 1.1 বিলিয়ন ইয়েনের বেশি অবদান রাখে বিড়ালটি। বার্ষিক যাত্রীর সংখ্যা বেড়ে যায় প্রায় 3 লাখ। 2008 সালে তামা সুপার স্টেশন ম্যানেজার হয়, এমনকি গভর্নরের কাছ থেকে নাইট উপাধিও লাভ করে। 2015 সালে 16 বছর বয়সে তামার মৃত্যু হয়। স্টেশনেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। হাজারো মানুষ উপস্থিত হয় তামার শেষ বিদায়ে। তামাকে স্মরণ করে কিসির প্ল্যাটফর্মে তৈরি করা হয় মন্দির। শিন্তো ধর্মীয় ঐতিহ্য অনুসারে তাকে রেলওয়ে দেবীর মর্যাদা দেয়া হয়। বেশ কয়েকটি থিম ভিত্তিক ট্রেনও তৈরি করা হয়, যা এখনও যাত্রীদের আকৃষ্ট করে। তামার 18তম জন্মবার্ষিকীতে তার স্মরণে বিশেষ গুগল ডুডল তৈরি করা হয়। এমনকি তামার নামে রয়েছে টুইটার অ্যাকাউন্টও। বর্তমানে তামার প্রাক্তন শিষ্যদের মধ্যে একজন নিতামা কিসি স্টেশন মাস্টার হিসেবে কর্মরত আছে। অন্যজন হল ইয়ন্তমা, যে কিনা 5 স্টেশন দূরে ইদাকিসুতে বিড়াল সহকারী হিসেবে কাজ করছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। টেক্সাসের উষ্ণ উপকূল ছেড়ে ওয়েলসের কনকনে ঠান্ডায় পৌঁছে গিয়েছিল ছোট্ট এক কচ্ছপ। মৃত্যুর মুখ থেকে রক্ষা পাওয়া সেই কচ্ছপটিকে আবারও ফিরিয়ে আনা হয়েছে আপন ঠিকানায়, যার নাম দেওয়া হয়েছে রসি। হাজার মাইল জলপথ আর আকাশপথ পাড়ি দিয়ে বাড়ি ফিরেছে ছোট্ট এক কচ্ছপ। কাল্পনিক মনে হলেও বাস্তব এই গল্পের শুরুটা 2023 সালের ডিসেম্বরে। অলৌকিক এক যাত্রায় ছোট্ট এক কচ্ছপ যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ভেসে আসে যুক্তরাজ্যের ওয়েলসের সমুদ্র সৈকতে। ওয়েলসের সৈকতে মেঘ নামের একটি পোষা কুকুর প্রথম অচেতন ও মুমূর্ষু অবস্থায় এই কচ্ছপটিকে খুঁজে পায়। যে গ্রামের সৈকতে তাকে পাওয়া গিয়েছিল, সেই নামানুসারেই তার নাম রাখা হয় রসি। এরপর গেল 2.5 বছর ধরে ওয়েলসের অ্যাংলেসি সি চিড়িয়াখানাতে নিবিড় পরিচর্যা করা হয় রসিকে। সম্প্রতি চিড়িয়াখানাটির মালিক ও পরিচালক ফ্র্যাঙ্কি হোব্রোর সঙ্গে রসি লন্ডন থেকে প্রায় 5,000 মাইল আকাশপথ পাড়ি দিয়ে পৌঁছে যায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে। হিউস্টন চিড়িয়াখানায় তার স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা, এক্স-রে এবং সিটি স্ক্যান সম্পন্ন হয়। চিড়িয়াখানাটির অবসরপ্রাপ্ত প্রবীণ পশু চিকিৎসক জো ফ্ল্যানাগান রসির স্বাস্থ্য পরীক্ষা করে জানান, কচ্ছপটি এখন পুরোপুরি সুস্থ ও সবল রয়েছে। রসি বেশ শক্তিশালী, ভালো মতো খাওয়া দাওয়া করছে এবং তার শরীরে বাহ্যিক কোনো রোগ বা আঘাতের চিহ্ন নেই। সে স্বাভাবিকভাবেই সাঁতার কাটছে, ডুব দিচ্ছে এবং শ্বাস প্রশ্বাস নিচ্ছে।
ক্যাম্পাস রিডলে প্রজাতির এই সামুদ্রিক কচ্ছপগুলো পৃথিবীর সবচেয়ে বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির তালিকায় পড়ে। সাধারণত মেক্সিকো উপসাগর এদের জন্মস্থান ও মূল আবাসস্থল। 2023 সালে উদ্ধার করার সময় রসির দৈর্ঘ্য ছিল মাত্র 25 সেন্টিমিটার। এর উপর ভিত্তি করে তার বয়স 5 থেকে 6 বছর বলে অনুমান করা হচ্ছে। সে খুব ভালোভাবে বেড়ে উঠেছে। আগামী কয়েক বছরের মধ্যেই সে বাইরের জগতে প্রজননের জন্য উপযুক্ত হয়ে উঠবে। এটা আমাদের জন্য সত্যিই খুব আনন্দের একটি খবর। সব ঠিকঠাক থাকলে আগামী 18 আগস্ট দক্ষিণ টেক্সাসের প্যাড্রে আইল্যান্ড ন্যাশনাল সিশোরের কাছাকাছি মেক্সিকো উপসাগরের মুক্ত জলে রসিকে অবমুক্ত করা হবে। বিনিয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিচিত্র পৃথিবী আজ এ পর্যন্তই। বিশ্বের অবাক রহস্যময় আরও খবর নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহে একই সময়ে। পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।